আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাজী মাহফুজুল হক। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রধান উপদেষ্টার। সেপ্টেম্বর থেকে ১.৫ লাখ পুলিশকে নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে জানালেন প্রেস সচিব। একক সিদ্ধান্তে নয়, সবার মতামত ও সম্মিলিত স্বাক্ষরের ভিত্তিতেই ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করে জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন, বললেন ডক্টর আলী রিয়াজ। কোনো একক দলের আন্দোলনে নয়, সকলের অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে, মির্জা ফখরুলের মন্তব্য। জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জুলাই সনদ ও সংস্কারের দাবি চট্টগ্রামের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। সংঘাত বন্ধে মালয়েশিয়ায় বৈঠকে বসছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতৃবৃন্দ। এবং নারী ইউরো ফুটবলে স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের শিরোপা জয়। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আসন্ন সংসদ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহের প্রস্তুতির উপর এক পর্যালোচনা সভা আজ ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2 ঘণ্টার এই সভায় নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের সময় কি কি কাজ জোরদার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের কাছে সভার বিস্তারিত তুলে ধরেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সভায় নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার উপর জোর দেওয়া হয়েছে। সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কীরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো, আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় 12টি বিষয়ে একমত হয়েছে কমিশন। বাকিগুলোতে ঐক্যমত্যে আসার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের একক সিদ্ধান্ত নয়, সবার মতামত, সিদ্ধান্ত ও সম্মিলিত স্বাক্ষরের ভিত্তিতে যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে সংস্কার সংলাপ শেষ করে একটি সনদ তৈরি করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। 12টি বিষয়ে আমরা একমতের জায়গায় এসেছি। 2টি বিষয়ে নোট অফ ডিসেন্টের ব্যাপার আছে। তারপরে আমরা যে 12টি বিষয় আগের পর্যায়ের যে সমস্ত বিষয় ঐক্যমত্য হয়েছে, এগুলোর বাইরে
গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় নিয়ে আমরা একমতে আসতে পেরেছি। তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে, এবং কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। এগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে নিষ্পত্তি করতে হবে। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের সকলের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের কাঠামো তো উপস্থাপন করতে হবে জাতির সামনে, আমরা সকলে মিলে বসে, যাতে করে ভবিষ্যতে আমরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরেকবার না যাই। আজকের বৈঠকে প্রথম পর্যায়ের সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত এবং সংসদের নারী প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনার শুরুতেই দুদক, পিএসসি, মহাহিসাব নিরীক্ষক নিয়োগের স্বচ্ছতার জন্য আলাদা নিয়োগ কমিটির ব্যাপারে একমত নয় বলে 20তম সভার আলোচনা থেকে বিরত থাকে বিএনপির প্রতিনিধি দল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়ে আলোচনা না করে বিএনপির ওয়াকআউট করাকে অনভিপ্রেত জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এ বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপনের দরকার ছিল। কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সাফর রাজ হোসেন, বিচারপতি ইমদাদুল হক, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় অংশ নেন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ এবি পার্টি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়ালেখা করত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজ এই শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, এ মামলায় আগামীকাল আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এবং এটা কন্টিনিউ করার পরে আদেশের জন্য হয়তো দিন ধার্য হবে এবং আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধেই চার্জ হবে। একই ট্রাইব্যুনালে আজ সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলায় পলাতক 8 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত 2 জন আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলা শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ। আগামী 7 আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে সংঘটিত অপর এক মামলায় শিক্ষার্থীসহ 5 হত্যার ঘটনায় জড়িত থাকায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ 3 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী তারিখ 28 সেপ্টেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে 3টি মামলার মোট 17 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন।
2024-এর এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তাকে নিয়ে আগে থেকে আটক অন্য সমন্বয়কদের দিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। রাতে ওই ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সমন্বয়কদের সঙ্গে খাবার খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আলাপের পর তাদের উদ্বেগ দূর হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই পৃথক বার্তায় আন্দোলনকারীরা নিজেদের প্রকৃত অবস্থান তুলে ধরেন। মাহিন সরকার ভিডিও বার্তায় বলেন, ডিবি অফিস কখনোই ছাত্রদের সংবাদ সম্মেলনের জায়গা নয়। আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব তাদের প্রতি কোনো ঘৃণার মনোভাব প্রকাশ না করতে। প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই নিরাপত্তার ভয় আছে, প্রত্যেকের ভিতরেই পরিবারের প্রতি টান আছে। কালকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে, আপনারা সবাই সেই মিছিলে যোগদান করুন এবং বিক্ষোভ কর্মসূচি সফল করুন। আব্দুল হান্নান মাসুদ বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে ঘোষণা দিয়ে রিফাত রশিদ 3 সমন্বয়কের মুষ্টিবদ্ধ হাতের ছবি পোস্ট করেন ফেসবুকে। আন্দোলনটা যখন আমাদেরকে ডিবি অফিস থেকে স্টেটমেন্ট পড়ানো হলো, তারপর আন্দোলনটা সমাপ্তি হলো না, আর কেউই বিশ্বাস করতেছিল না। এবং আমরা যখন বের হয়ে অস্বীকার করি সব কিছু এবং এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিই, মানুষ আবারও রাস্তায় নামা। সমন্বয়ক উমামা ফাতেমা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে ফেসবুকে লেখেন, মানুষ রাজপথে না নামলে অদূর ভবিষ্যতে আমরা চোখ জোড়া ঘৃণা নিয়ে জালিমদের দিকে তাকাতে পারবো ঠিকই, কিন্তু কিছু করার থাকবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মাঠে নামতে হবে। দেখতে পেয়েছেন যে হসপিটাল থেকে নাহিদ ভাই, আসিফ ভাইকে কীভাবে হলো গিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে সরকার বা তাদের ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, ডিবি, পুলিশ, পুরো রাষ্ট্রযন্ত্রকে আসলে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের পাশে একটা শক্তি ছিল, সেটা হলো মানুষের দোয়া। সিনিয়রদেরকে যখন নিয়ে যাওয়া হয়, ডিবি অফিসে আটকে ফেলা হয়, তখন দায়িত্বটা আমাদের কাঁধে আসলো। আমাদের ওই সময়ের ভিতরে নিরাপত্তা সংকট দেখা গিয়েছিল, অনেক কিছুই ঘটেছে। আর এর মধ্যে দিয়ে আমরা আন্দোলনগুলোকে চালিয়ে যাই। প্রত্যেক দিনই আসলে কর্মসূচি দিনের পর দিন বেগবান হচ্ছিল। আমরা আসলে সবার সাথে কথা বলে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলাম। ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে, যতগুলো স্টেক হোল্ডার রয়েছে, কাউকে কিন্তু আমরা আসলে এখান থেকে বাদ দিনই, বরং সকলের পরামর্শ, সকলের মিলেই আসলে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার গণ আন্দোলন দমনে নির্বিচার গ্রেফতার চালিয়ে যায়। 11 দিনে গ্রেফতারের সংখ্যা ছাড়ায় 11,000। এদিন নিলয় বাদশা নামে একজন ফেসবুকে লেখেন, গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের সংখ্যা এত বেশি দেখে ডেপুটি জেলার বলেন, এত ছাত্রদের জেলে জায়গা দিব কোথায়? তখন গ্রেফতারকৃত এক ছাত্র বলে উঠল, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। 10 দিন পর এদিন মোবাইল ইন্টারনেট সচল হয়, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি চালু করতে পারেননি ব্যবহারকারীরা। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নির্ধারিত কর্মসূচি ছিল সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন। রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। বাংলাদেশ সবার, এখানে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই। ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছে সকল অনিয়মের বিরুদ্ধে। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গ্রাফিতি ও দেওয়াল লিখনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, দেয়ালে দেয়ালে চিত্রায়িত হোক তোদের পাপ। নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ, প্রতিবাদ ফুটিয়ে তোলার পাশাপাশি নবীনদের তুলির আঁচড়ে রূপায়িত হয় আগামী বাংলাদেশের পথরেখা। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো একক দলের আন্দোলনে নয়, সকলের অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে। আজ রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের আয়োজনে গ্রাফিতি আর্টস অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি কথা বলেন। অনুষ্ঠানে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে? ৭৯ জন। ছাত্র দলের ১৪২ জন। শুধুমাত্র কোনো কয়েকটি দল, কয়েকটি ছেলে ছাত্র নয়, সেই ৫ বছরের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ। লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই সুদূরে দিন রাত ২৪ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সংগঠিত করবার চেষ্টা করেছেন, আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন, কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা হবে, আর নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আজ জামালপুর সার্কিট হাউসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ জামালপুরে পথসভা করছে এনসিপি। দুপুরে শহরের তমালতলা থেকে পদযাত্রাটি শুরু হয়ে ফৌজদারি এলাকায় গিয়ে শেষ হয়। পথসভায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। গণ অভ্যুত্থানের পরে সামনের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারণ বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। এদিকে বিকেলে ময়মনসিংহে পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জুলাই সনদ প্রণয়ন ও সংস্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তারা এ দাবি জানান। ভিডিও বার্তায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের যে দানা বাঁধে তার প্রথম ডাক আসে চট্টগ্রাম থেকে। আমজাদ হোসেনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং চট্টগ্রামে জুলাই যোদ্ধাদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠান। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ভিডিও বার্তায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বক্তব্যে চট্টগ্রামে জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন তিনি। চট্টগ্রাম আন্দোলনের সূতিকাগার, চট্টগ্রাম এই জুলাই যে মহৎ একটা গণ অভ্যুত্থান হয়েছে, চট্টগ্রামের অবদান সম্মুখ সারিতে। চট্টগ্রামের সমস্ত জনগণ, চট্টগ্রামের সিভিল সোসাইটি, চট্টগ্রামের স্টুডেন্ট, চট্টগ্রামের নারী পুরুষ, যুবক যুবতী এবং তাদের এবং বালক বালিকা সবাই এই আন্দোলনে শরিক ছিলেন। জুলাই বিদ্রোহে, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম দুর্গ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন যে দানা বেঁধে ওঠে, তার প্রথম ডাকটাই আসে চট্টগ্রাম হইতে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। বক্তব্যে তারা জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জুলাই সনদ ও সংস্কারের দাবি জানান। আমাদেরকে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, আমাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা বলছেন, তাইলে পুনর্বাসনটা দেন। এই সরকার থাকতে আমাদেরকে দিয়ে যাইতে হবে।
এই সরকার হচ্ছে আমাদের হাজবেন্ডের রক্তের উপরেই সরকার আসছে। আমাদের ছেলে মেয়ে কি জন্য যুদ্ধ করেছিল? ওরা কি আসন ভাগাভাগির জন্য যুদ্ধ করেছিল, নাকি টাকা পয়সা যুদ্ধের জন্য যুদ্ধ করেছিল, নাকি ওরা চাকরি বাকরি নিয়ে যুদ্ধ করছিল? আমরা এই যুদ্ধ চাই নাই। আমরা চাইছিলাম স্বৈরাচার মুক্ত যুদ্ধ করার জন্য, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য। শান্তমণি একটা সুন্দর শোষণমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখত। সে চেয়েছিলেন দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন হোক। আমার সন্তান যে লক্ষ্য পূরণের শহীদ হয়েছে, সে লক্ষ্য যেন পূরণ হয়। বিনষ্টের জন্য কিন্তু আমরা একক কোনো গোষ্ঠীকে দায় দিব না। এই দায় সবার, এই দায় সকল রাজনৈতিক দলের, এই দায় আমাদের দেশের জনগণের। ৭১ সালের পরবর্তীতে যে স্বাধীন বাংলাদেশ আমাদের বিনির্মাণ করার কথা ছিল, সেই স্বাধীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে, বিগত সরকারগুলো বিনির্মাণ করতে পারে নাই বিধায় আমাদের এই লড়াই ছিল, এই আন্দোলন ছিল, এই সংগ্রাম ছিল। আমরা সেই স্বৈরাচারকে চাই না। এখানে সকল দলমত সেখানে যেন কাজ করতে পারে, সেটা আমরা চাই। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জুলাইয়ের চেতনাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হোক যেখানে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক আইনের দৃষ্টিতে সমান হবে, বিশ্ববিদ্যালয়গুলি মুক্ত চিন্তার কেন্দ্র থাকবে এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারিত হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। সেই প্রত্যাশা আমরা করি। আমরা নতুন বাংলাদেশে আছি, আমাদের নতুন স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলি নির্মাণে সদস্য সরকার কাজ করে চলেছে। জুলাই জাগরণ আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিতে প্রস্তুত। এক এবং ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই জুলাই ঘোষণা বাস্তবায়িত হবে। অবশ্যই যারা জুলাই যোদ্ধাদের প্রাণ নিয়েছে তাদের বিচার হবে, এই বিশ্বাস আমরা রাখি। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই শহীদ যোদ্ধাদের উত্তরীয় পরিয়ে এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বিটিভি নিউজ, চট্টগ্রাম। জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীরাও সঙ্গীত পরিবেশন করে, যেখানে জুলাই বিপ্লবের বার্তায় বৈষম্যহীন বাংলাদেশ গড়া ও সকলের নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। আজ সকালে নগরের সিএস আমিন একাডেমি ও রেলওয়ে এমপ্লয়িজ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান। শুরুতেই দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান আয়োজনের মধ্যমণি ছিল ছাত্রছাত্রীরা। তাদের অংশগ্রহণে প্রাণ ফিরে সঙ্গীতানুষ্ঠানের। জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তির এই সঙ্গীতানুষ্ঠানে ছাত্রছাত্রীরা জুলাইয়ের প্রেরণা পুনর্জাগরণের বার্তা পেয়েছে, যাতে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ ও নাগরিকের দাবির প্রতি রাষ্ট্র গুরুত্ব আরোপ করে। এটা আমরা জুলাই অভ্যুত্থান উপলক্ষে করতেছি। আজকে একটি অনুষ্ঠান হচ্ছে যেটা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে, এবং এই অনুষ্ঠানে আমাদেরকে বাল্যবিবাহ এবং আমাদের উন্নতি নিয়ে কিছু গান শোনানো হচ্ছে, যে গানগুলো শুনে আমাদের ভালো লাগছে এবং আমরা চাই আমাদের বাংলাদেশে যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে। জুলাই বিপ্লবে আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের নিয়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। অন্যদিকে এই সঙ্গীতানুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ শুধু আনন্দদায়ক ছিল না, একই সাথে জুলাই আগস্টের তারুণ্যকে স্মরণেরও উপলক্ষ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের কারণে এটি আয়োজিত হয়েছে। এখানে অনেক বড় বড় শিল্পীরা এসেছে, ওনাদের গানগুলো কিন্তু শুনে অনেক ভালোই লাগতেছে। এই অনুষ্ঠানটি গত বছর জুলাই মাসের জন্য হচ্ছে, অনুষ্ঠানে এসে আমাদের অনেক ভালো লাগছে। শুধুই উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে নয়, জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ধারণ করতে হবে সর্বস্তরের জনসাধারণকে। তাহলে জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতার দায় বাড়বে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ।
থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে 5 দিন ধরে চলা সীমান্ত সংঘাতের মধ্যেই মালয়েশিয়ায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছে দুদেশের নেতৃবৃন্দ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার পূর্ব শর্ত হিসেবে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি শর্ত আরোপ করলে আলোচনায় বসতে রাজি হয় দুদেশ। এদিকে আলোচনা শুরুর আগে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মেনেত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমতাম উইচায়াচাই বলেছেন, উত্তেজনা প্রশমনে কম্বোডিয়াকে অবশ্যই সত্যিকার আগ্রহ দেখাতে হবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গত 5 দিন ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত 33 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। উল্লেখ্য, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে 100 বছরেরও বেশি সময় ধরে সীমান্ত ইস্যুতে বিরোধ চলে আসছে। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 63 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে 34 জন ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান। গাজায় খাদ্য সামগ্রী প্রবেশে ইসরায়েল ঘোষিত মানবিক বিরতির পরিকল্পনার মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটল। এদিকে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যের অভাবে সেখানে 2 শিশুসহ আরও 6 জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গাজায় খাদ্য সংকটে 133 ফিলিস্তিনির মৃত্যু হলো। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজায় খাদ্যবাহী 100 ট্রাক প্রবেশ করতে কিছু বিধি নিষেধ শিথিল করেছে ইসরায়েল। তবে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, যে পরিমাণ খাদ্য সামগ্রী প্রবেশ করার কথা বলা হচ্ছে, দুর্ভিক্ষ এড়াতে তা যথেষ্ট নয়। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা 59,733 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 1,44,477 জন। আবারও দেশের খবর। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এ প্রতিপাদ্যে আজ চট্টগ্রামে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সকালে নগরীর লালদিঘি ময়দানে চট্টগ্রাম উত্তর বন বিভাগ আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. কায়সার সহ চট্টগ্রাম অঞ্চলের বন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় চট্টগ্রাম অঞ্চলে সরকারি ও বেসরকারি 7টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে 2065টি প্রজাতির দেশীয় বনজ, ফলজ, ভেষজ, শোভাবর্ধনকারী, বিরল ও সংকটাপন্ন প্রজাতির চারা এবং দেশি বিদেশি 210 প্রজাতির ক্যাকটাস পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে দেশের উপকূলীয় এলাকায় চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ বিভিন্ন স্থানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এসব স্থানের মধ্যে ছিল সেন্ট মার্টিনে বাংলাদেশ নৌবাহিনী ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পেকুয়া উপজেলা দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়ার বড়খুব ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ, আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল নৌঘাঁটি এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ। সাধারণ মানুষ বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষা মৌসুমে প্রথম ভয়াবহ জলাবদ্ধতা দেখল চট্টগ্রামের মানুষ। ভারী বর্ষণে তিনপোল, দামপাড়া, জেএসি মোড়, মুরাদপুর, কাতালগঞ্জ, পাঁচলাইশ, মোহরা, চাঁদগাঁও, আগ্রাবাদসহ নগরের বিভিন্ন নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে সকালে স্কুলগামী শিশু, কিশোর, অফিসমুখী কর্মজীবী মানুষ, জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নারী পুরুষ থেকে খেটে খাওয়া মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েন। পতেঙ্গা আবহাওয়া অফিস আজ বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 55.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এদিকে চট্টগ্রাম মহানগরীতে ভারী বর্ষণ চলাকালে বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি জলাবদ্ধতার সমস্যার সমাধানে দ্রুত
ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরিদর্শনকালে মেয়র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ভোগান্তির কথা শোনেন এবং বলেন, জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের সমস্যা। পানি নিষ্কাশন ব্যবস্থায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের অবিলম্বে ড্রেনেজ সিস্টেম সংস্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করার নির্দেশ দেন। শেয়ারবাজারে খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে, তবে আজ সার্বিক মূল্যসূচক কমে গেলেও সিএসি 30-এর মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,924.24, যা গতকালের চেয়ে শতকরা 0.26 কম। অপরদিকে সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,125.93, যা গতকালের চেয়ে শতকরা 0.20 বেশি। আজ 226টি কোম্পানির 35,15,676টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 6,56,46,000 টাকারও বেশি। এর মধ্যে 87টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 107টির কমেছে এবং 32টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ফুটবল। স্পেনের স্বপ্ন ভেঙে নারী ইউরো ফুটবলে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। 2 বছর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের শোককে শক্তিতে পরিণত করে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতে শিরোপা উৎসব করল ইংল্যান্ডের নারীরা। নারী ইউরোর ফাইনালে 120 মিনিটের লড়াইয়ে 1-1 গোলে শেষ হওয়ার পর পেনাল্টি শটআউটে 3-1 ব্যবধানে জিতে শিরোপা অক্ষুণ্ণ রাখে ইংল্যান্ড। খেলার 25 মিনিটে এগিয়ে যায় স্পেন। বক্সে ডান দিকের বাই লাইনের কাছাকাছি থেকে উড়ে আসা ক্রসে হেরে জাল খুঁজে দেন আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে। বিরতি থেকে ফিরে 57 মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে বদলি নামা ক্লো কেলির ক্রসে বক্সে চমৎকার এক হেরে সমতাসূচক গোলটি করেন ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো। পেনাল্টি শুটআউটে প্রথমে ইংল্যান্ড পিছিয়ে পড়ে। বেথ মিডের শট ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক কাতাকোল। তবে এরপর ইংরেজ গোলরক্ষক হান্না হ্যাম্পটন দারুণভাবে ফেরান কালদেন্তো ও আইতানা বোনমাতির শট। এরপর ইংল্যান্ডের লিয়া উইলিয়ামসনের শটও ঠেকান কোল, কিন্তু স্পেনের সালমা পারালুয়েলোর শট হয় লক্ষ্যভ্রষ্ট। ইংল্যান্ড পৌঁছে যায় সুবিধাজনক অবস্থানে। ক্লো কেলি এসে দুর্দান্ত শটে বল পাঠান জালে। মুহূর্তেই উল্লাসে ভাসে ইংলিশ শিবির, দ্বিতীয়বারের মতো ইউরো ট্রফি ঘরে তোলার আনন্দে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 23 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 35 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 24 মিনিটে, জোয়ার সকাল 9টা 54 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 36 মিনিটে এবং জোয়ার রাত 10টা 21 মিনিটে।